আমার গায়ে হলুদের দিন সকালবেলা ছেলের বাড়ি থেকে খবর আসে ছেলের শরীরে নাকি পক্স উঠেছে। আর সেটা যেমন তেমন না, সব দিক থেকে মুখেই বেশি উঠেছে, তাই মুখটাও দেখতে ভালো লাগছিল না। তাই বিয়ের ডেটটাও পেছানো হয়, ছেলে প্রবাসী তাই ছুটিও কম। তাই কোনো রকম সুস্থ হতেই ওই বাসা থেকে কিছুদিন পর লোকজন আসে আবার বিয়ের ডেট ফেলতে, সাথে ছেলেও আসে। কিন্তু আমার মা বাবা থেকে শুরু করে প্রতিবেশী যারা ছিল সবাই আগে যেমন খুশি ছিল ছেলেকে দেখে, আজ তার পরে উল্টো। ছেলেকে দেখে সবাই কানাঘুষা শুরু করছে। ছেলের মুখে এত খারাপভাবে পক্সের দাগ বসে গেছে যা বলার মতো না, মানে মুখটায় যেন চেনা যায় না। তাই আমার পরিবারের সবাই ডিসিশন নিল বিয়েটা ভেঙে দেবে। আর আশেপাশের সবাই তাই বলল বলল যে এর থেকে আরও অনেক ভালো ছেলে পাবে না করে দিতে। সবাই তখন না বলল। কিছুক্ষণ পর ছেলেপক্ষকে আমার আব্বু ডেকে নিয়ে বললেন, আমার মেয়েকে আপনার ছেলের সাথে বিয়েটা দিতে পারছি না, দুঃখিত। আমার এত সুন্দর মেয়ে আপনাদের ছেলের সাথে যদি ওর বিয়ে দেই, রাস্তাঘাটে যেই দেখবে সেই নানান কথা বলবে, লোকে হাসবে, বলবে কি সুন্দর মেয়েটাকে কেমন একটা ছেলের সাথে বিয়ে দিয়েছে ওর বাবা মা, আমাকে মাফ করবেন আপনারা। এই বলে বিয়েটা ভেঙে দেন আমার বাবা। ছেলে পক্ষের লোক যদিও বলেছেন, দেখেন এটা তো আমাদের ছেলেরা নিজের ইচ্ছে করে বানায়নি, আল্লাহ তো দিয়েছে, দেখেন এভাবে বিয়েটা ভাঙবেন না, আমাদের মান সম্মানের ব্যাপার, লোকে কি বলবে। তাছাড়া ছেলেটাকে সবাই যখন বিয়ের কথা জিজ্ঞেস করবে তখন ও কি বলবে, কত ছোট হয়ে যাবে সবার সামনেও। আর সাথে আমরা, এমন করবেন না ভাই। কিন্তু আব্বু তাদের কথা শুনেনি। পরে আমি সবার সামনে গিয়ে লজ্জা শরমের মাথা খেয়ে বললাম, আব্বু আমি এই ছেলেকেই বিয়ে করব। আব্বু আমাকে ধমক দিয়ে বললেন, তুমি বেশি বোঝো, আমার কথার উপরে কথা বলো, কিছু বোঝো তুমি বিয়ে বা দুনিয়া সম্পর্কে। আমি উত্তরে বলেছিলাম, আব্বু তার এই সমস্যাটা না হয়ে যদি আমার হতো, তখনও কি তুমি এইভাবে বিয়েটা ভেঙে দিতে পারতে? দিতে না তো। তাহলে তাছাড়া বিয়ের পরে যদি এমন হতো তাহলে কি আমাকে তাকে তালাক দিতে বলতেন? বিয়ের পরও তো এমন হতে পারতো, তাই না? আব্বু আমি এই ছেলেকেই বিয়ে করব। আব্বু আমাকে অনেক বোঝানোর চেষ্টা করেন, সাথে আম্মুও, কিন্তু আমি আমার কথায় অটল, আমি এই ছেলেকেই বিয়ে করব। আমি সেদিন কল্পের চোখে পানি দেখতে পেয়েছিলাম। কল্প মানে আমার হবু স্বামী। আর মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, আমি বেঁচে থাকতে আর কোনোদিন আপনার চোখে পানি আসতে দিব না। আজ ওই শেষ কান্না আপনার। আম্মু আমাকে ফিসফিস করে আরেকবার বলল যে ভেবে দেখো, এতে ভালো হবে না। আমি উত্তরে বলেছিলাম, আমার ভাবাভাবি শেষ, বিয়ের দিন তারিখ ঠিক করো। কল্পের বাসার লোকজন পরের দিনেই গায়ে হলুদ আর তারপরের দিনেই বিয়ের ডেট ফাইনাল করে। তাদের ভয় আর যদি আমার মত চেঞ্জ হয়ে যায়, কল্পরা চলে যায়। আমাকে এতক্ষণে সবাই আবার বোঝানোর চেষ্টা শুরু করে দেয়, কিন্তু আমি যা বলেছি তাই ফাইনাল ডিসিশন বলে দেই সবাইকে। পরের দিন আমার গায়ে হলুদের অনুষ্ঠান হয়। আমার বাসার মানুষ যখন কল্পকে হলুদ দিয়ে বাসায় এসেছে, সবাই অনেক বাজে বাজে কথা বলেছে। আমিও এক কান দিয়ে শুনেছি, আরেক কান দিয়ে বের করেছি। সবাই বলেছে, এই ছেলেকে নিয়ে কোথাও যেতে পারবি না, কোনো আত্মীয় স্বজনের বাড়িতে কোথাও ঘুরতে কোথাও যেতে পারবি না, তোর সাথে একদমই তাকে মানাবে না। তার চেহারাটা একবার দেখেছিস, কী বিচ্ছিরি হয়েছে। আজ আমাদের বিয়ে। কল্প আমার সাথে বিয়ের আগে একটু কথা বলতে চায়, বাসা থেকে অনুমতি দেওয়া হয়। আমি তখন বধূ সেজে বসে আছি। কল্প এসে আমাকে বলে, আরেকটা বার ভেবে দেখলেও পারতেন, আমি দেখতে কুৎসিত হয়ে গেছি, আমি আর আগের মতো নেই। চাইলে আপনি এখনও আপনার মত চেঞ্জ করতে পারেন, প্লিজ। যদি করুণা থেকে আপনি আমাকে বিয়েটা করতে চেয়ে থাকেন তাহলে বন্ধ করে দিন এই বিয়ে। আমি করুণা নিয়ে বাঁচতে চাই না। তখন আমি তাকে বললাম, আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? সে বলল, করুন। আমি তাকে বললাম যে আমাকে কি আপনার পছন্দ না? সে বলল, এসব কি বলছেন আপনি? আপনাকে আমি যেদিন প্রথম দেখেছিলাম সেদিনেই আপনাকে আমার ভালো লেগে গিয়েছিল, তাই তো আপনার বাসায় বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলাম। তাহলে চুপ থাকুন, যা হচ্ছে হতে দিন, কিন্তু আর কিছু বলবেন না, সব কিছু পরে কথা হবে। কল্প আমার দিকে অসহায়ের দিকে মতো তাকিয়ে চলে গেল। তারপর হঠাৎ কি যেন মনে করে পিছনে ফিরে তাকিয়ে আমাকে বলল, শুনুন, আপনাকে না বধূ সাজে খুবই সুন্দর এবং মায়াবী লাগছে, মাশাল্লাহ। আমি একটা মুচকি হাসি দিলাম। কল্প চলে গেল বিয়ের আসরে। আর অবশেষে আমাদের বিয়েটাও হয়ে গেল। বিয়ের পর আমি
আম্মু আব্বু সবাইকে বিদায় জানিয়ে কল্পের সাথে কল্পদের বাড়িতে চলে আসি। তখনও কিন্তু আমার মা বাবার মনটা কালো ছিল, কারণ আমি তাদের মতের বিরুদ্ধে কল্পকে বিয়ে করেছিলাম। জানি না এতে আমার ভুল হয়েছেটা কি। আমি কল্পদের বাড়িতে আসতেই কল্পর মা বাবা আত্মীয় স্বজন সবাই অনেক খুশি ছিল, খুব আদরে আমাকে বরণ করে নিয়েছিল। কল্প আমার ডান হাতটা ওর বুকের মধ্যে শক্ত করে ধরল আর বলল, আমার জীবনে আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমার জীবনে আমি কখনো তোমাকে চোখের পানি ফেলতে দিব না। দেখতে দেখতে আমাদের বিয়ে 6 মাস কেটে গেল। কল্প আবার বাইরে চলে গেছে, কিন্তু সবাই আমাকে কয়েকদিনে জিজ্ঞাসা করেছে আমাদের বেবি হয়নি কেন, নাকি বেবি নেইনি। মানুষজন না পারেও বটে। দেখতে দেখতে কেটে যায় 2 বছর। 2 বছর পর কল্প আবার দেশে ফিরেছে আমার কাছে। এই 2টা বছর 2টো যুগ মনে হয়েছে। আমরা এবার বেবি নেওয়ার জন্য ট্রাই করেছি, কিন্তু কেন জানি হচ্ছে না। আমাদের বাসার লোকজন সবাই আমাকে বেবি নেওয়ার কথা বলছে। আমি তাদের বলেছি আল্লাহ দিলে হবে। আমি এবার খুব চিন্তায় পড়ে গেলাম, কারণ বিয়ের সময় পাড়ার প্রতিবেশী সবাইরে যেরকম কথা শুনেছি, এবারও সবারই সেম কথা শুনতেছি। কেন বেবি হচ্ছে না, কেন আমি এই ছেলেকে বিয়ে করলাম। জীবনের ভুল সিদ্ধান্তটা নাকি তখনই নিয়েছিলাম, যখন সবাই আমাকে মানা করেছিল এই ছেলেকে বিয়ে না করার জন্য। আমিও এবার খুব চিন্তায় পড়ে গেলাম। গতবারও হলো না বেবি, এবারও হচ্ছে না। কেন হচ্ছে না, আল্লাহ কেন দিচ্ছে না। এখন লোকজন বলা বলি শুরু করেছে পক্সের কারণে নাকি কল্পের প্রবলেম হয়েছে, তাই নাকি আমাদের বেবি হচ্ছে না। গ্রামের লোকজন পারেও বটে, কী সব কুসংস্কার নিয়ে পড়ে আছে এরা। কল্পকে একদিন একজন ডেকে বলল, ডাক্তার দেখাও মিয়া, যদিও তোমার কোনো সমস্যা থাকে। যে অসুস্থ হয়েছিলে তুমি। কল্প বাসায় এসে আমাকে বলে রেডি হও, ডাক্তারের কাছে যাব। আমি ভয় পেয়ে গেলাম, কি হয়েছে ওর জানতে চাইলাম। ও বলল কিচ্ছু হয়নি, বেবির জন্য ডাক্তার দেখাবো, চলো যাই। আমি বললাম এত তাড়াহুড়ার কি দরকার, আল্লাহ যখন চাইবে তখনই দিবেন। কল্প বলল তবুও ডাক্তারটা দেখাই, চলো না। আমি আর কল্প ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার আমাদের কিছু টেস্ট দিলেন। টেস্টগুলো করে আমরা রিপোর্টের জন্য অপেক্ষা করছি। তখন এসে আমার হাতটা ধরে বলল, আচ্ছা যদি শোনো আমি কখনো বাবা হতে পারবো না, তাহলে কি তুমি আমায় ছেড়ে চলে যাবে? তখন আমি বললাম, ধুর কী সব বলো না তুমি, দেখবে আমাদের কারোরই কোনো সমস্যা নেই, এমনি কনসিভ হচ্ছে না, পরে হবে, বুঝতেছো? আল্লাহ যখন চাইবেন। আর আমি তোমায় কোনো দিন ছেড়ে যাব না, রেজাল্ট যাই হোক না কেন, কোনো দিনই যাব না। এর মধ্যে আমাদের রিপোর্ট চলে আসে। আমাদের রিপোর্টগুলো নিয়ে ডাক্তারের কাছে যাই। ডাক্তার রিপোর্টগুলো হাতে নিয়ে দেখতে দেখতে বললেন একটা ব্যাড নিউজ আছে, আর সেটা আমাকে শোনাতে চাইছিল না। তারপরেও বলল যে আমার সমস্যা আছে, আমি নাকি কখনো মা হতে পারবো না। সেদিন আমি অনেক কান্নাকাটি করেছি, কিন্তু কল্প আমাকে কখনোই ভেঙে দিতে দেয়নি। সে আমাকে অনেক বোঝাচ্ছিল, তুমি মা হবে, আমি যা করার সব কিছুই করবো, যত চিকিৎসা করার, তুমি ভেঙে পড়ো না, আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না, জীবনের শেষ নিঃশ্বাসটা পর্যন্ত তুমি আমার সাথে থাকবে। সেদিন খারাপ লাগলেও কেন জানি না তার চোখের দিকে তাকিয়ে নিজেকে অনেক শক্ত মনে হচ্ছিল। আমার বারবার মনে হচ্ছিল আমি তাকে হয়তোবার কোনো দিনই বাবা ডাক্তার শোনাতে পারবো না, কিন্তু তার মুখে ছিল অফুরন্ত হাসি। সে বলেছিল তুমি যে আমার জীবনে আছো এটাই সব থেকে আমার খুশি, আর আমি কিছুই চাই না। ওই দিন বাড়িতে এসে কল্প এই কথাটা একদম লুকিয়ে রাখে। সে তাদের বাড়ির সবাইকে বলেছিল এতে তার সমস্যা, আমার কোনো সমস্যা নেই। আমি বারবার বলার চেষ্টা করেছি, কিন্তু কল্প আমাকে মানা করেছিল। যদি সবাই আমাকে খারাপ কিছু বলে, কল্প চায় না কেউ আমাকে অপমান করুক। কল্প আমাকে প্রতিজ্ঞা করেছিল যেন আমি সত্যিটা প্রকাশ না করি। এরপর কল্প সবাইয়ের কাছ থেকে শুনেছিল যে কোথায় গেলে ভালো চিকিৎসা হয়। লুকিয়ে লুকিয়ে আমরা অনেক জায়গায় গিয়েছিলাম, শেষে বিদেশ পর্যন্ত গিয়েছিলাম। সবাই জানতো কল্পর চিকিৎসা করার জন্য যাচ্ছি। আমার বাবার বাড়ির প্রতিবেশী সবাই বলেছিল যে এই ছেলেকে বিয়ে করার পর সব কিছুই তোমার জীবনে খারাপ হচ্ছে, কিন্তু আমিও বলতে পারতেছি না, বাচ্চা না হওয়ায় সেটা আমার কারণেই হচ্ছে না। অবশেষে আল্লাহর অশেষ রহমতে আমি পুত্র সন্তানের মা হই। আমার স্বামীও অনেক খুশি। আমি এখনও ভাবি যদি তখন আমি বিয়েটা ভেঙে দিতাম, তাহলে এই মানুষটাকে আমি কি স্বামী হিসেবে পেতাম। আসলে চেহারা কিছুই না, আমার স্বামীর পক্সের দাগগুলো এখন অনেকটাই চলে গিয়েছে। আমার স্বামী এখন পর্যন্ত কাউকেই বলেনি যে সমস্যাটা আমার ছিল। এরকম স্বামীকে আমি পেয়ে আমার জীবন ধন্য।